আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের মৌলিক সামষ্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা এই বছর পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। আমরা একটু শর্টকাটে লেখার চেষ্টা করব। খেয়াল করেন, 2010 সালে এই প্রশ্নটা আসছে, 12 সালে আসছে, 14তে আসছে, 16 সালে আসছে, 18তে আসছে, 20 আসছে, 22 আসছে, আগামীতে 24-এ পরীক্ষা আপনাদের। এই 24ও খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ পরীক্ষার মধ্যে পাওয়ার সম্ভাবনা 99%। দেখেন, প্রশ্নটা বলছে ফিশার প্রদত্ত অর্থের পরিমাণ তথ্যটি ব্যাখ্যা করো। আমরা ফার্স্টেই সমাধান দিব, কিছু অংশ আমরা মুখ দিয়ে বলবো, আপনারা খাতায় লিখে ফেলবেন, আর বাকিটুকু আমরা যেটুকু লেখার দরকার এইটুকু লিখে দিব। ঠিক আছে কি বলছি? একটু খেয়াল করেন। ফার্স্টে আপনারা লিখবেন যুক্তরাষ্ট্রের এই ফিশার, ওনার নাম হচ্ছে আরবিং ফিশার। ঠিক আছে? তাহলে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত অর্থনীতিবিদ আরবিং ফিশার 1911 সালে তার দাম পারচেসিং, PUR, পারচেসিং পাওয়ার অফ মানি নামক গ্রন্থে অর্থের পরিমাণ ও অর্থের মূল্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে যে বক্তব্য উপস্থাপন করেন তাই ফিশার প্রদত্ত অর্থের পরিমাণ তথ্য নামে পরিচিত। এইটুকু লিখবেন। কথা ক্লিয়ার? এইটুকু আপনারা কি করবেন? লিখবেন। আচ্ছা, এইটুকু লেখার পরে লিখবেন মূল বক্তব্য। লেখা লিখবেন ফিশারের মতে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমমুখী ও সমানুপাতিক এবং অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায় দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীতমুখী। এইটুকু আপনারা লিখবেন। ক্লিয়ার? এইটুকু আপনারা লিখবেন। এখন মূল বক্তব্যের মধ্যে কি বোঝাইছে এটা আগে আপনাদেরকে বুঝে পরের ধাপে আমরা যাচ্ছি। আমি যেটুকু বলছি এইটুকু লিখবেন। মূল বক্তব্যের মধ্যে বলছে ফিশারের মতে অর্থের পরিমাণের সাথে অর্থের পরিমাণ আর দাম স্তর এই দুইটার সম্পর্ক হচ্ছে সমমুখী, অর্থাৎ এটা বাড়লে এটা বাড়ে, এটা কমলে এটা কি কমে, সমমুখী ও কি সমানুপাতিক। এবং দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্কটা হচ্ছে বিপরীতমুখী, অর্থাৎ এটা বাড়লে এটা কি করে, এটা কমে। একটু খেয়াল করেন, অর্থের পরিমাণ কি আপনারা তো জানেন যে বাজারে যে প্রচলিত যে অর্থ আছে এটাকে অর্থের পরিমাণ বোঝায়। দাম স্তর মানে দ্রব্য সামগ্রীর দাম, এটা সামষ্টিক অর্থনীতিতে দাম স্তর বলা হয় সাধারণ অর্থে। অর্থের মূল্য কি? অর্থের মূল্য হচ্ছে, ধরেন এই কলমটা আগে আমি কিনছি 100 টাকা দিয়া, এই কলমটা একটা কলম কিনছি কত টাকা দিয়া? 100 টাকা দিয়া। এখন এই একটা কলমে আমি কিনতেছি 200 টাকা দিয়া, বোঝানোর জন্য বলতেছি। দেখেন, তাহলে আগে 100 টাকার যে মূল্য ছিল এখন 200 টাকার এই মূল্য, অর্থাৎ এই 100 টাকার দিয়ে আগে একটা কলম কিনতেন, এই কলমে এখন 200 টাকা দিয়ে করতেছে। দাম স্তর যখন বাড়ছে তখন দেখেন অর্থের মূল্য কমে গেছে, অর্থাৎ আগে 100 টাকার যে মূল্য ছিল এখন 200 টাকার একই মূল্য। বুঝতে পারছেন কি বলছি? তাহলে এটা হচ্ছে অর্থের মূল্য। তাহলে উনি বলছে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমমুখী ও সমানুপাতিক এবং দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীতমুখী। এর মানে মানুষের কাছে যদি অর্থ বেশি থাকে তাহলে দ্রব্য সামগ্রীর দাম বাড়ে, মানুষের কাছে যদি অর্থের পরিমাণ বেশি থাকে তাহলে দ্রব্য সামগ্রীর দাম বাড়ে। প্রশ্ন করতে পারেন কেমনে বাড়ে? আমি অনেকভাবে এটাকে বিশ্লেষণ করা যায়, আমি ছোট্ট ভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করতেছি যাতে বুঝেন। ধরেন বাজারে গেছেন, 5 জন লোক 10 জন লোক সবার কাছে টাকা আছে, 10 জন লোক একসাথে গেছেন, মাছের দাম জিজ্ঞাসা করছেন, বলছে 10,000 টাকা। এখন টাকা আছে সবার কাছে বেশি বেশি, 10,000-এর উপরে সবার কাছে টাকা আছে। এখন একজনে বলছে যে এটা 5,000, আরেকজনে বলছে না এটা 6,000, আরেকজনে বলছে 7,000, আরেকজনে 8,000। এভাবে মানুষের কাছে টাকা থাকার কারণে বেশি দাম দিয়ে কিনে ফেলে, অর্থাৎ অর্থের পরিমাণ বা টাকা বেশি থাকার কারণে দাম স্তর কি করে? বাড়ে। আর দাম স্তর যখন বাইরে যায়, এই যে দাম স্তর বাইরে গেলে তার অর্থের মূল্য কি করে যায়? কমে যায়। অর্থাৎ এই যে আগে যে বলছিলাম এখানে আগে 100 টাকা দিয়ে এই কলম কিনতাম, এখন 200 টাকা দিয়ে কিনি, অর্থাৎ এটা বেশি মানুষের কেনার কারণে এটার দাম বেড়ে গেছে। কিন্তু দাম বাড়ার কারণে টাকার যে মানটা আছে বা টাকার যে মূল্যটা আছে বা অর্থের যে মূল্যটা আছে এটা কমে যায়। কথা ক্লিয়ার? তাহলে দাম স্তর বাড়লে অর্থের মূল্য কি করে? কমে। দেখবেন যখন বাজারে দ্রব্য সামগ্রীর দাম বাড়তে থাকবে তখন মানুষে বলে টাকার কোনো মূল্য নাই। ঠিক আছে কি বলছি? এটাই হচ্ছে ফিশারের কথা। এখন আমরা এটা ব্যাখ্যা করব। এটা ব্যাখ্যা করতে গিয়ে পরে আপনারা লিখবেন অনুমিত শর্ত। লেখা লিখবেন
ফিশারের তথ্যটি নিম্নোক্ত অনুমিত শর্তের উপর নির্ভর করে। লেখা আপনারা 1 নাম্বার দিবেন। 1 নাম্বার দিয়ে আপনারা লিখবেন যে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ বিদ্যমান। অর্থনীতিতে কি পূর্ণ নিয়োগ বিদ্যমান, অর্থাৎ কোনো বেকার নাই। ঠিক আছে। 2 নাম্বার দিয়ে লিখবেন অর্থ শুধুমাত্র বিনিয়োগের মাধ্যম হিসাবে কাজ করে। অর্থ শুধুমাত্র বিনিয়োগের মাধ্যম হিসাবে কাজ করে। 3 নাম্বার দিবেন। 3 নাম্বার দিয়ে আপনি লিখবেন স্বল্পকালে অর্থের প্রচলন গতি স্থির। স্বল্পকালে অর্থের প্রচলন গতিটা কি স্থির। আচ্ছা, প্রচলন গতি কি বুঝাবো। 4 নাম্বার দিয়ে লিখবেন স্বল্পকালে মোট লেনদেনের গতি স্থির। স্বল্পকালে মোট লেনদেনের পরিমাণ স্থির। স্বল্পকালে মোট লেনদেনের পরিমাণ স্থির। 5 নাম্বার দিয়ে আপনি লিখবেন হচ্ছে দ্রব্যের দাম বা মূল্য স্তর একটি নিষ্ক্রিয় উপাদান। দ্রব্যের দাম মূল্য স্তর একটি নিষ্ক্রিয় কি উপাদান, এইটুকু লিখবেন। ঠিক আছে কি বলছি, এই অনুমিত শর্তগুলো আপনারা লিখবেন। 5টা লিখলে হবে। লেখার পরে আমরা লিখবো ফিশার প্রদত্ত অর্থের চাহিদা অপেক্ষক। অর্থের চাহিদা অপেক্ষক পিটি এবং অর্থের যোগান অপেক্ষক এমবি, যেখানে পি ইকুয়াল টু দাম স্তর। যেখানে পি ইকুয়াল টু কি স্তর, দাম স্তর। পি ইকুয়াল টু হচ্ছে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয়ের পরিমাণ। পি ইকুয়াল টু হচ্ছে দাম স্তর এবং টি ইকুয়াল টু দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয়ের পরিমাণ লিখবেন। এম দ্বারা বুঝাইছে হচ্ছে অর্থের পরিমাণ। এম দ্বারা আমরা বুঝি কি অর্থের কি পরিমাণ। এম দ্বারা বুঝি অর্থের পরিমাণ, বি দ্বারা বুঝি অর্থের প্রচলন গতি। ঠিক আছে। দাম স্তর, দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয়ের পরিমাণ, অর্থের পরিমাণ আর অর্থের প্রচলন গতি। এগুলা কি আমরা বুঝি। অর্থের পরিমাণটা কি, মানুষের কাছে যে পরিমাণ অর্থ থাকে এটা অর্থের পরিমাণ। দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয়ের পরিমাণ এটাও বুঝি। দাম স্তরটাকে এটাও বুঝতে পারি, কিন্তু অর্থের প্রচলন গতি কি, অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যতটা হাত বদল করে, সহজ ভাষায় বলতে গেলে এটাই হচ্ছে অর্থের প্রচলন গতি। অর্থাৎ একটা নোট অনেকজনের কাছে হাত বদল করে, এটার নাম হচ্ছে অর্থের কি প্রচলন গতি। এটা হচ্ছে ফিশারের কথা, একটু খেয়াল করেন। এখন আমাদের এখানে যে অর্থের চাহিদার কথা বলছে, অর্থের চাহিদাটা কি এটা আমরা একটু বুঝে নিই। একটি নির্দিষ্ট সময়ে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয়ের জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন, ক্রয় বিক্রয় না, ক্রয়ের জন্য। একটি নির্দিষ্ট সময়ে দ্রব্য সামগ্রী ক্রয়ের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তাকে অর্থের চাহিদা বলে। ফিশার প্রদত্ত অর্থের চাহিদা বলতে বোঝায় পিটি। পি দ্বারা বোঝায় দাম স্তর, টি দ্বারা দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয়ের পরিমাণ। অর্থাৎ দাম স্তরের সাথে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয়ের পরিমাণ গুণ করলে যেটা পাওয়া যায় এটা হচ্ছে ফিশার প্রদত্ত অর্থের চাহিদা অপেক্ষক। বুঝতে পারছেন, লিখতে হবে না, বোঝার জন্য বলতেছি। এরপরে বলছে অর্থের যোগান। অর্থের যোগান কি লিখছে, অর্থের যোগান হচ্ছে এইটা, যে অর্থের একটি নির্দিষ্ট সময়ে বাজারে প্রচলিত মোট অর্থের পরিমাণকে অর্থের যোগান বলে। হ্যাঁ, বাজারে যত অর্থ আছে সকলগুলোকে একসাথে মিলে অর্থের কি বলা হয়, যোগান বলা হয়। আর অর্থের যোগানকে এমবি দ্বারা ফিশার প্রকাশ করছে। এম দ্বারা বোঝাইছে অর্থের পরিমাণ, বি দ্বারা অর্থের প্রচলন গতি। অর্থাৎ অর্থের প্রচলন গতি এবং অর্থের পরিমাণ গুণ করলে অর্থের যোগান পাওয়া যায় ফিশারের মতে। এইটুকু আপনারা লিখবেন। লেখার পরে আপনারা তো এইটুকু লিখবেন। ফার্স্টে সমাধান দিয়া এই যে এটা লিখবেন, পরে মূল বক্তব্য লিখবেন, পরে অনুমিত শর্ত। অনুমিত শর্তের পরে আপনি লিখবেন ফিশার প্রদত্ত অর্থের চাহিদা অপেক্ষক পিটি এবং অর্থের যোগান অপেক্ষক এমবি। এই যে এইগুলো মানে হচ্ছে পি ইকুয়াল টু দাম স্তর, টি ইকুয়াল টু দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয়ের পরিমাণ, এম ইকুয়াল টু অর্থের পরিমাণ, বি ইকুয়াল টু অর্থের প্রচলন গতি। লেখা আপনি লিখবেন ফিশার প্রদত্ত সমীকরণ। ফিশার প্রদত্ত সমীকরণ হচ্ছে পিটি ইকুয়াল টু এমবি। অর্থাৎ অর্থের চাহিদা পিটি এবং অর্থের যোগান এমবি দুইটা সমান। এইটুকুর পরে আমরা পি এর মানটা বের করব। তাহলে পি হচ্ছে দাম স্তর। বের করতে গেলে পি এর সাথে টি আছে গুণাকারে, ওই পাশে গেলে কি হবে, ভাগ।
এইটুকু আপনারা লিখবেন। লেখার পরে আমরা এই পাশে একটু লিখবো, এটার পরে লিখবো সম্প্রসারিত, সম্প্রসারিত ফিশারের সমীকরণ, ফিশারের সমীকরণ পিটি ইকুয়াল টু এমবি, এমবি দিয়া প্লাস দিয়েন, পরে এম প্রাইম বি প্রাইম লিখেন, লিখবেন যেখানে এম প্রাইম ইকুয়াল টু ব্যাং অর্থের পরিমাণ, বি প্রাইম ইকুয়াল টু ব্যাং অর্থের প্রচলন গতি, একটু খেয়াল করেন। এখন প্রশ্ন করতে পারেন, স্যার একটু আগে বললেন এম দ্বারা বুঝাইছেন অর্থের পরিমাণ, এখন বললেন ব্যাং অর্থ, ব্যাং অর্থ আর এটা হচ্ছে বিহিত অর্থ, বিহিত অর্থ বা বিহিত মুদ্রা, বিহিত মুদ্রা কোনটা, যেটা জনগণের হাতে থাকে, ঠিক আছে, ব্যাংক অর্থ তো ব্যাংকে থাকে, ঠিক আছে কি বলছি, তাহলে বিহিত অর্থের পরিমাণ বা বিহিত মুদ্রার পরিমাণ, বি দ্বারা বুঝেছে বিহিত মুদ্রার প্রচলন গতি বা বিহিত অর্থের প্রচলন গতি, আর এম প্রাইম বি প্রাইম হচ্ছে ব্যাংক অর্থের পরিমাণ, ব্যাংক অর্থের প্রচলন গতি, এইটুকু। অর্থাৎ এই সমীকরণটাকে সম্প্রসারণ অর্থাৎ বড় করছি, বড় করে এটার সাথে ব্যাংক একটা আমরা যুক্ত করছি, ক্লিয়ার, এইটুকু। এখন এটার মধ্যে যদি আমরা পি এর মানটা বের করি, একটু খেয়াল করেন, আমরা এটা নিচে লিখবো, যে এইগুলো আছে না, এইগুলো নিচে লিখতাম, এখানে আমরা লিখতাম পি ইকুয়াল টু এম বি প্লাস হচ্ছে এম প্রাইম বি প্রাইম বাই হচ্ছে কি টি, এই টিটা গুণাকারে ছিল, ওই পাশে গেলে কি ভাগ আকারে হবে, একটু খেয়াল করেন, এইটুকু যে আমরা লিখলাম। এখন দেখেন এখানে পি এর মান বের করতে গেলে দরকার এম বি বাই টি, আর এখানে পি এর মান বের করতে গেলে এম বি প্লাস এম বি প্রাইম এম প্রাইম বি প্রাইম বাই কি টি, এটার মধ্যে ব্যাংক যুক্ত, এটার মধ্যে ব্যাংক যুক্ত না। এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝাবো যে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক করা যায় সমমুখী, এবং দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্কে যে বিপরীতমুখী, এটা আমরা একটা গাণিতিক উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করব। লিখবো গাণিতিক, গাণিতিক উদাহরণ, গাণিতিক উদাহরণ লেখা লিখবেন দড়ি, দড়ি লেখা আপনারা এম দ্বারা আমরা বুঝি অর্থের পরিমাণ, অর্থের পরিমাণ 100 ধরবেন, আবার ব্যাংক অর্থের পরিমাণও 100 ধরবেন। এম মানে অর্থের পরিমাণ মানে বিহিত অর্থের পরিমাণ 100 বা বিহিত মুদ্রার পরিমাণ 100, এম প্রাইম 100 ধরবেন। ধরার পর বি হচ্ছে বিহিত অর্থের প্রচলন গতি, এটা ধরবেন 5, বি প্রাইমও ধরবেন কত 5, অর্থাৎ বিহিত অর্থের পরিমাণ বা বিহিত মুদ্রার পরিমাণ যত, ব্যাংক অর্থের পরিমাণ তত, বিহিত প্রচলন গতি যত, ব্যাংক অর্থের প্রচলন গতি কি একই, এবং টি, টি দ্বারা বোঝাইছে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয়ের পরিমাণ, এটাকে ধরবেন 100, 100 একক, 100 ইউনিট, 100 কুইন্টাল, যে যেটা এই বিবেচনা করেন কি, ঠিক আছে, এইটুকু আমরা ধরলাম। ধরার পর একটু খেয়াল করেন, আমরা যদি ফার্স্টে এই যে এটার মধ্যে বসাই, এই সমীকরণটার মধ্যে এই মানগুলো বসাই, তাহলে কি হয় একটু খেয়াল করেন। লিখবো পি ইকুয়াল টু, পি মানে দাম, দাম স্তর বের করতেছি, সূত্র হচ্ছে এম বি প্লাস হচ্ছে এম প্রাইম বি প্রাইম বাই হচ্ছে টি, এই যে এই সূত্রটা লিখছি। লেখার পরে এম এর মান কত, এম এর মান হচ্ছে 100, লিখলাম 100, পরে বি এর, এই যে বি এর মান, বি এর মান কত 5, লিখলাম ইনটু দিয়া 5 প্লাস এম প্রাইম এর মান কত 100, লিখলাম 100, বি প্রাইম এর মান কত 5, লিখলাম 5, আর টি এর মান কত, টি এর মান 100, লিখলাম 100। উপরের 5 দিয়ে 100 কে গুণ করলে হচ্ছে 500, 5 দিয়ে 100 কে 500, 500 500 1000, লিখলাম 1000, 1000 কে ভাগ করবো 100 দ্বারা, ভাগ করলে হচ্ছে 10, 1000 কে 100 দ্বারা ভাগ করলে রেজাল্ট হয় হচ্ছে 10, এটা ক্যালকুলেশন করলে রেজাল্ট হয় 10। দেখেন উপরেরটা, উপরের 500, 5 আর 100 গুণ করলে 500, এখানে 500, 500 500 1000, 1000 কে 100 দ্বারা ভাগ করলে কত হয় 10 হয়, জায়গার স্বল্পতার কারণে এইটুকু লিখলাম। আচ্ছা এখন দেখেন, এখন আমরা কি করব জানেননি, এখন আমরা জায়গা নেবিতে লিখতেছি, এখন এখন শুধুমাত্র অর্থের পরিমাণ আর অর্থের পরিমাণটা এবং দাম স্তরটা বের করবো, শুধুমাত্র এটা পরিমাণ পরিবর্তন করাবো, এটা আর এটা পরিবর্তন করাবো,
ঠিক আছে, মানে অর্থের পরিমাণটা পরিবর্তন করব। তাহলে আমরা লিখবো এখন বি, বি প্রাইম এবং টি অপরিবর্তিত রেখে এম, এম প্রাইম দ্বিগুণ করা হলে অর্থাৎ অর্থাৎ এম আগে ছিল কত, এম আগে ছিল 100, এখন দ্বিগুণ করলে 200 পরে। এম প্রাইম ছিল আগে 100, এখন 200 হলে 200 হলে এই সমীকরণে আবার মান বসাইতেছি। এই সমীকরণটা হচ্ছে এম বি প্লাস হচ্ছে এম প্রাইম বি প্রাইম বাই হচ্ছে টি। এম এর মান কত, এই যে এখন আগে এম এর মান ছিল 100, কিন্তু এখন এম এর মান কত, এম এর মান 200, লিখলাম 200। বি এর মান তো কোনো স্থির, যে বি, বি প্রাইম টি এগুলো স্থির, তাহলে আগে ছিল 5, এখনো 5 হয়, প্লাস এম বি এর মান আগে ছিল 100, এখন কত 200। বি প্রাইম এর মান কত, এই যে বি প্রাইম অপরিবর্তিত অর্থাৎ 5, আর টি এর মান হচ্ছে 100। এখন 5 দিয়ে 200 কে গুণ করলে হচ্ছে 5 20 100, অর্থাৎ এটা গুণ করলে রেজাল্ট হয়ে হচ্ছে 200। 5 200 কত, 1000, 1000 1000 2000, 2000 কে 100 দ্বারা ভাগ করলে রেজাল্ট হয় 20। একটু খেয়াল করেন, আপনারা একটু খেয়াল করেন, এই যে এখানে লিখছি অর্থের পরিমাণ, ব্যাংক অর্থের পরিমাণ, অর্থের প্রচলন গতি, ব্যাংক অর্থের প্রচলন গতি, দ্রব্য সামগ্রীর পরিমাণ, এইগুলা দিয়ে দাম বের করছি। এই যে পি মানে দাম, কত বের করছি, 10, দাম স্তর বেরিয়েছে 10। আচ্ছা, এখন এই যে এটা স্থির, এটা স্থির, এটা স্থির, এটা স্থির, এটা স্থির, এই তিনটা স্থির, এই তিনটা স্থির রেখা শুধু এটা বার হয়েছে, এটা মানে অর্থের পরিমাণ ও ব্যাংক অর্থের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে, তাই লিখছি এখানে বি, বি প্রাইম এবং টি অপরিবর্তিত রেখে এম, এম প্রাইম দ্বিগুণ করা হলে, অর্থাৎ এম ইকুয়াল টু 200, এম প্রাইম ইকুয়াল টু 200 হলে, দেখেন এই সূত্রের মধ্যে দাম স্তর কত হয়, 20। অর্থাৎ সকল কিছু স্থির রেখা যখন অর্থের পরিমাণ বাড়ানো হয় অর্থাৎ দ্বিগুণ করা হয়, তখন দাম স্তর আগে ছিল 10, এখন 20, দাম স্তরে কি হয়, দ্বিগুণ হয়। অর্থাৎ অর্থের পরিমাণ বাড়লে দাম স্তর বাড়ে। আমরা বলছিলাম যে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমমুখী সমানুপাতিক, অর্থাৎ বাড়বো তো বাড়বো, এবং এটা দ্বিগুণ, এটা যদি অর্থের পরিমাণ দ্বিগুণ হয়, দ্বিগুণ বাড়ে, দাম স্তরেও দ্বিগুণ বাড়বে। দেখেন পাইছেন কিনা। আর দাম যদি বেড়ে যায় তাহলে অর্থের মূল্য কি করবে, কমে যাবে। অর্থের মূল্য কমে কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। অর্থের মূল্য, এই যে আগে 10 টাকা দিয়ে কিনতে 100 কেজি, এখন 20 টাকা দিয়ে 100 কেজি কিনা, অর্থাৎ অর্থের মূল্যটা কি করছে, কমে গেছে। ঠিক আছে কি বলছি, তাই আমরা একটু এখানে লিখবো, খেয়াল করেন। সুতরাং দেখা যায়, আমরা লিখবো সুতরাং দেখা যায় অন্যান্য অবস্থা স্থির থেকে অর্থের পরিমাণ দ্বিগুণ করা হলে, এই যে এম, এম প্রাইম অর্থের পরিমাণ দ্বিগুণ করা হলে, অর্থাৎ 100 থেকে 200, আবার 100 থেকে 200 দ্বিগুণ করা হলে দাম স্তর বৃদ্ধি পেয়ে, আগে ছিল 10, এখন হয়েছে 20, দাম স্তর বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়, ফলে অর্থের মূল্য কমে অর্ধেক হয়। এইটুকু লিখবেন সুতরাং দেখা যাচ্ছে যে অন্যান্য অবস্থা স্থির থেকে অর্থের পরিমাণ বৃদ্ধি করে দ্বিগুণ করা হলে, অর্থের পরিমাণ এম, এম প্রাইম দ্বিগুণ করা হলে দাম স্তর বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়, দাম স্তর বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয় এবং অর্থের মূল্য কমে অর্ধেক হয়। ক্লিয়ার? অর্থাৎ এই দুইটা যদি বাড়ায়, দ্বিগুণ করি, তাহলে দাম স্তর বাড়ে। অর্থাৎ অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমমুখী ও সমানুপাতিক, এবং দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীতমুখী। এটা আমরা বুঝাইতে সক্ষম হয়েছি। এখন আমরা এটা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। এটা হচ্ছে গাণিতিক ব্যাখ্যা। লিখবেন নিম্নে চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো। এগুলো মুছে দিচ্ছি, খেয়াল করেন। চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো, লেখা চিত্র অঙ্কন করবেন। লিখবেন পি ইকুয়াল টু এফ এম,
অর্থাৎ অর্থের পরিমাণ দাম স্তরের মধ্যে সম্পর্ক এফএম লিখতে পারি। এটার মধ্যে লেখা দিবেন বি এম ইকুয়াল টু এফএম। স্কেল দিয়ে অঙ্কন করবেন। হ্যাঁ, এটা অঙ্কন করলাম, এটাকে দিয়ে দিবেন এম, এটাকেও দিবেন এম, এটাকে দিবেন হচ্ছে পি, এটাকে দিবেন হচ্ছে বি, এটাকে দিবেন হচ্ছে এম ওয়ান, এটাকেও এম ওয়ান, এটাকে দিবেন পি ওয়ান, এটাকে দিবেন হচ্ছে বি ওয়ান, এটাকে দিলাম বি টু, এটাকে দিবেন এম টু, এটাকে দিবেন এম টু, এটাকে দিবেন হচ্ছে পি টু। এখানে লিখেন এ, এখানে বি, এখানে সি, এখানে লিখেন এ প্রাইম, এখানে বি প্রাইম, এখানে সি প্রাইম। এখানে লিখেন হচ্ছে দাম স্তর, দাম স্তর, এখানে লিখেন অর্থের পরিমাণ, এখানে লিখেন অর্থের পরিমাণ, আর এখানে লিখেন অর্থের মূল্য। আচ্ছা, একটু খেয়াল করেন, আমরা এটাকে ক চিত্র দিব, এটা খ, ব্যাখ্যা করতেছি। লিখবেন ক চিত্রে ভূমি অক্ষে, আপনার ব্যাখ্যাটা লিখবেন, ক চিত্রে ভূমি অক্ষে অর্থের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম স্তর নির্দেশ করা হলো। আবার খ চিত্রে অর্থের ভূমি অক্ষে অর্থের পরিমাণ এবং লম্ব অক্ষে অর্থের মূল্য নির্দেশ করা হলো। অর্থের পরিমাণ যখন ও এম, তখন দাম স্তর ওপি, এই ক্ষেত্রে অর্থের মূল্য ওবি। এই যে দেখেন, এটার সাথে সম্পর্ক, ঠিক আছে, এটার এটা কিন্তু এক। এইটুকু লিখবেন, লেখার পরে দাম অর্থের পরিমাণ বেড়ে ও এম ওয়ান হলে দাম স্তর বেড়ে ওপি ওয়ান হয়, এবং তখন অর্থের মূল্য, অর্থের পরিমাণ বেড়ে যখন ও এম ওয়ান হয় তখন দাম স্তর বেড়ে ও এম ওয়ান হয়। এই ক্ষেত্রে অর্থের মূল্য কমে ও বি ওয়ান হয়, দাম স্তর কমে, সরি অর্থের পরিমাণ কমে ও এম টু হলে দাম স্তর কমে ওপি টু হয়। এই ক্ষেত্রে অর্থের মূল্য বেড়ে ও বি টু হয়। এইটুকু লিখবেন। সুতরাং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমমুখী এবং দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীতমুখী। কেমনে দেখেন, এই যে অর্থের পরিমাণ যদি এটা বাড়ে, এটা বাড়ে, এটাও বাড়ে, এটা কমলে এটাও কমে, তাহলে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমমুখী, অর্থাৎ এটার সাথে এটার সম্পর্ক, এটা বাড়লে এটা বাড়ে, এটা কমলে এটা কমে, সমমুখী। এবং এই দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীতমুখী। দেখেন, দাম স্তর যখন পি, এই অর্থের মূল্য, দাম স্তর যখন ওপি, অর্থের মূল্য তখন ওবি। দাম স্তর বেড়ে ওবি ওয়ান হলে অর্থের মূল্য কমে ওবি ওয়ান হয়, অর্থাৎ দাম স্তর বাড়লে অর্থের মূল্য কমে। আবার দাম স্তর যখন ওপি টু হয় কমে, অর্থের মূল্য বেড়ে ওবি টু হয়, অর্থাৎ এই দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীতমুখী। কথা ক্লিয়ার? এইটুকু। তাহলে আপনারা ব্যাখ্যাটা কিভাবে লিখবেন? লিখবেন ক চিত্রে ভূমি অক্ষে অর্থের পরিমাণ, লম্ব অক্ষে দাম স্তর নির্দেশ করা হলো। খ চিত্রে ভূমি অক্ষে অর্থের পরিমাণ, লম্ব অক্ষে অর্থের মূল্য নির্দেশ করা হলো। চিত্রে দাম স্তর যখন অর্থের পরিমাণ যখন ও এম ওয়ান, তখন দাম স্তর ও পি ওয়ান এবং অর্থের মূল্য ও বি। দাম স্তর বেড়ে, অর্থের পরিমাণ বেড়ে ও এম ওয়ান হলে দাম স্তর বেড়ে ও পি ওয়ান হয়, তখন অর্থের মূল্য কমে ও বি ওয়ান হয়। দাম স্তর কমে, অর্থের পরিমাণ কমে ও এম টু হলে দাম স্তর কমে ও পি টু হয়, তখন অর্থের মূল্য বেড়ে ও এম টু হয়। সুতরাং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থের পরিমাণের সাথে দাম স্তরের সম্পর্ক সমমুখী ও সমানুপাতিক এবং দাম স্তরের সাথে অর্থের মূল্যের সম্পর্ক বিপরীতমুখী।
কথা ক্লিয়ার? এইটুকু যখন আপনি দিবেন তখন এই ফিশারি তত্ত্বের সম্পূর্ণ ব্যাখ্যা হয়ে যাবে। তাহলে ধাপগুলো ভালোভাবে মনে রাখবেন। প্রথমত আমরা লিখছি যে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত অর্থনীতিবিদ আরভিং ফিশার তার বিখ্যাত গ্রন্থের মধ্যে এটা উপস্থাপন করছে, পরে মূল বক্তব্য দিচ্ছি, এরপরে অনুমিত শর্ত, এরপরে আমরা গাণিতিক ভাবে সমীকরণ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছি, এরপরে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করছি। আশা করছি এই প্রশ্নটা আসলে আপনারা পারবেন। খুদা হাফেজ, ভালো থাকবেন।